আজ আমরা কথা বলবো ভারতের ফ্রিবি পলিটিক্স নিয়ে, যার আসল নাম বিলিয়ন ডলার ভোট। চলুন দেরি না করে শুরু করা যাক। ভাবুন তো, সরকারগুলো লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে। কেন? একটা খুব মূল্যবান জিনিস কেনার জন্য। এমন একটা জিনিস যার দাম হয়তো বিশ্বের বড় বড় প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও বেশি। আর সেই অমূল্য জিনিসটা আর কিছুই না, সেটা হলো ভোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র ভোটের জন্যই এত কিছু, এত খরচ। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ঠিক ভোটের জন্য সরকারি টাকা জলের মতো খরচ হচ্ছে, আর তার আসল প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু এসেই যায়। এই যে এত প্রকল্প, এর মধ্যে কোনটা সত্যিকারের জনকল্যাণমূলক কাজ আর কোনটা নিছক ভোটের জন্য দেওয়া ফ্রিবি? আসুন এই দুটোর মধ্যে লাইনটা কোথায় সেটা বোঝার চেষ্টা করি। এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে আছে জনকল্যাণমূলক প্রকল্প। এগুলো কাদের জন্য? এগুলো হলো নির্দিষ্টভাবে অভাবী মানুষদের জন্য। যেমন ধরুন, প্রধানমন্ত্রী অন্তোদয় যোজনার রাশন, তাই না? এটা তো বহু পরিবারের জীবন ধারণের জন্য জরুরি। আর অন্যদিকে আছে পপুলিস্ট ফ্রিবি। এগুলো কিন্তু কোনো বাজবিচার ছাড়াই প্রায় সবাইকেই দিয়ে দেওয়া হয়। যেমন ধরুন, নগদ টাকা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই ফ্রিবিগুলো ঘোষণা করার সময়টা প্রায় সবসময়ই নির্বাচনের ঠিক আগে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত এত টাকা খরচ হচ্ছে, এর বোঝাটা আসলে কার ঘাড়ে পড়ছে? চলুন দেখি এই প্রকল্পগুলো কিভাবে একটা গোটা রাজ্যকে ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটা অর্থনৈতিক টার্ম বুঝতে হবে। সেটা হলো রেভিনিউ ডেফিসিট, বাংলায় যাকে বলে রাজস্ব ঘাটতি। শুনতে খুব কঠিন লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা খুব সোজা। ধরুন, আপনার মাসিক আয় যা খরচ তার থেকে বেশি হয়ে গেল। ঠিক সেরকমই যখন কোনো সরকারের রোজগার খরচ তার রোজগার আয়ের চেয়ে বেড়ে যায়, ওটাকেই বলে রাজস্ব ঘাটতি। এই পুরো চক্রটা কিভাবে কাজ করে, চলুন ধাপে ধাপে দেখি। ১ নম্বর, সরকার আয়ের চেয়ে খরচ বেশি করে ফেলল। ২ নম্বর, এর ফলে তৈরি হলো সেই রাজস্ব ঘাটতি। এখন এই ঘাটতি মেটাবে কি করে? ৩ নম্বর, সরকারকে লোন বা ঋণ নিতে হয়। আর আসল কথাটা হলো ৪ নম্বরে, এই ঋণের সুদটা কারা শোধ করে? আমরাই, আমাদের দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে। মানে সোজা কথায়, টাকাটা ঘুরপথে আমাদের পকেট থেকেই যাচ্ছে। আর এখন হয়েছেটা কি? এই যে অর্থনৈতিক প্রক্রিয়াটা, এটাই রাজনৈতিক দলগুলোর কাছে ভোট জেতার একটা অব্যর্থ ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। আর এই ফর্মুলা বা প্লেবুকটা না ভীষণ সোজা। দেখুন, স্টেপ 1, একটা নতুন ক্যাশ দেওয়ার স্কিম ঘোষণা করো। স্টেপ 2, যদি আগে থেকেই কোনো স্কিম থাকে তাহলে টাকার অঙ্কটা আরও বাড়িয়ে দাও। আর স্টেপ 3, যেটা সবচেয়ে জরুরি, টার্গেট করো মহিলা ভোটারদের। ব্যাপারটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে একবার পশ্চিমবঙ্গের দিকে তাকানো যাক। এখানে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো চালাতে বছরে খরচ হয়, শুনলে অবাক হবেন, 40,000 কোটি টাকারও বেশি। ভাবা যায় অঙ্কটা? আর ভাববেন না যে এটা শুধু পশ্চিমবঙ্গের গল্প। মহারাষ্ট্রের কথাই ধরুন, ওখানেও সম্প্রতি যে নতুন প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, তার মোট খরচ প্রায় 46,000 কোটি টাকা। মানে বুঝতেই পারছেন, এই ট্রেন্ডটা এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে একটা দারুণ সংযোগের কথা বলা হয়েছে। সেটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফ্রিবি প্রকল্পগুলোর মোট খরচ আর রাজ্যের মোট রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় সমান। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায়, যে টাকাটা দিয়ে রাজ্যের ঘাটতি তৈরি হচ্ছে, ঠিক সেই টাকাটাই আসলে এই প্রকল্পগুলোতে চলে যাচ্ছে। এই গ্রাফটা একবার দেখুন তো। এটা পিআরএস লেজিসলেটিভের রিপোর্ট থেকে নেয়া। কি দেখাচ্ছে দেখুন, 2020-21 সালে মহিলাদের জন্য সরাসরি ক্যাশ দেওয়া স্কিম ছিল মাত্র 2টো রাজ্যে। মাত্র 2টো। কিন্তু রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি এর ক্ষমতাটা বুঝে যায়। আর তার ফল, আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 12টারও বেশি রাজ্যে। ভাবুন একবার, কি বিশাল একটা লাফ! কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, টার্গেট হিসেবে মহিলাদেরই কেন বেছে নেওয়া হচ্ছে? এর পেছনের অঙ্কটা কিন্তু খুব পরিষ্কার। মহিলাদের টার্গেট করার মানে হল জনসংখ্যার প্রায় অর্ধেক, মানে 50%-এর কাছে সরাসরি পৌঁছে যাওয়া। আর এই কৌশলটা জাতপাত বা ধর্মের চিরাচরিত ভোট ব্যাংকের রাজনীতিকে ভেঙে দেয়। কারণ মহিলারা তো সব ধর্ম, সব জাতের মধ্যেই আছেন, তাই না?
তাহলে এর শেষটা কোথায়? এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? রাজ্যগুলো কি এমন একটা রাজনৈতিক ফাঁদে পা দিচ্ছে যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব? এই পুরো বিষয়টাকে সোর্সে বলা হয়েছে করদাতাদের সঙ্গে প্রতারণা। আর কেনই বা বলা হবে না? ভেবে দেখুন, যে টাকাটা রাস্তা, স্কুল বা হাসপাতাল তৈরির মতো উন্নয়নের কাজে লাগতে পারত, সেই টাকাটাই স্রেফ ভোটের জন্য বিলিয়ে দেওয়া হচ্ছে। আর এখানেই তৈরি হয় একটা দুষ্ট চক্র বা ভিশিয়াস সাইকেল। দেখুন, একবার একটা সরকার এরকম কোনো স্কিম চালু করে দিলে রাজনৈতিক কারণে সেটা বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে যায়। তখন বিরোধী দল কি করবে? তাদের কাছেও ক্ষমতায় আসার জন্য একটাই রাস্তা খোলা থাকে। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা জিতলে এর চেয়েও বেশি টাকা দেবে। আর এভাবেই শুরু হয়ে যায় একটা অন্তহীন প্রতিযোগিতা। কে কত বেশি দিতে পারে তার লড়াই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে যখন সামাজিক কল্যাণ আর জনসেবার নামে যা করা হচ্ছে তা আসলে ভোটে জেতার একটা রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে, তখন এর আসল দামটা শেষমেশ কাদের চুকাতে হয়? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার বিষয়।